হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে জেনারেল যে সমস্ত থিঙ্কিং গুলো আছে বা জেনারেল যে সমস্ত থট প্রসেস গুলো আছে যেগুলো কন্টিনিউয়াসলি আপনাকে মিডিয়ার দ্বারা, কিছু ইউটিউবারের দ্বারা ইত্যাদি বিভিন্নভাবে আপনি ইনফ্লুয়েন্সড হচ্ছেন এবং কিছু ধারণা মনের মধ্যে তৈরি করে নিয়েছেন, যে এই ধারণাগুলোর উপর বেস্ড করে যদি আপনি কাজ করেন তাহলে হয়তো আপনার খুব ভালো একটা পয়সা বিল্ড আপ হবে। তো যদি আপনি কোনো রকম শেয়ার বাজারের নিয়মটাই হচ্ছে এটা, যে যদি আপনি কোনো রকম ভুল পদক্ষেপ নেন তাহলে আপনাকে কিন্তু পিনালাইজড হতে হয় বা শাস্তি পেতে হয়। সেই শাস্তিটা আপনার মানিটারি টার্মে হয়, সেই শাস্তিটা আপনার সাইকোলজিক্যাল ড্যামেজ হয়, এবং এর সাথে সাথে সেই শাস্তিটা আপনার মনের মধ্যে একটা সুদীর্ঘ ছাপ ছেড়ে যায়। রাইট? তো এই যে বিষয়টা, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আপনি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম যে ধ্যান ধারণাগুলো আছে সেই ধ্যান ধারণাগুলোতে অ্যাকচুয়ালি আপনি ট্র্যাপ হচ্ছেন। বিভিন্ন রকম ধ্যান ধারণা বলতে আমি কি বোঝাচ্ছি, আমি প্রথম যে জিনিসটা মিন করছি সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা ধারণা সবসময় অনেকের মধ্যে চলে এসছে বর্তমান দিনের রিটেলারদের মধ্যে, যে যেগুলো খুব ভালো কোম্পানি বা যে সমস্ত কোম্পানিগুলো খুব ভালো আইপিওতে, মানে আইপিওর যে ধারণাটা তৈরি হয় যে এই কোম্পানি আসছে, তার সিইও এসে মিডিয়াতে প্রচন্ড পরিমাণে একটা হাইপ তৈরি করছে এবং সেই আইপিও গুলোকে নিয়ে বিশাল বড় বড় হাইপ তৈরি করছে, এবং আপনারা অনেকেই আছেন যারা আইপিওতে গিয়ে ট্র্যাপ হয়ে যাচ্ছেন এবং সেই কোম্পানিগুলোকে দীর্ঘদিনের ভালো কোম্পানি হিসাবে ভেবে নিচ্ছেন বিভিন্ন জনের ইনফ্লুয়েন্সের দ্বারা। কিন্তু শেয়ার বাজারে অনেকগুলো মানে পরিধি আছে। প্রথম যে পরিধিটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনাকে আইপিও যখন আপনি নির্বাচন করবেন, রাইট আইপিও নির্বাচন করার চেষ্টা করবেন। রাইট আইপিও কিভাবে বুঝবেন? প্রথমত আপনাকে বুঝতে হবে ইন্ডাস্ট্রিটা কি আছে। ইন্ডাস্ট্রি যদি ভুলভাল হয় এবং সেখানে যদি প্রচুর কম্পিটিটর থাকে বা সেই ইন্ডাস্ট্রির মধ্যে যদি দম না থাকে, তাহলে আপনার আইপিও যত ভালোই পারফর্ম করুক না কেন সেটা ধীরে 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 ধরাশায়ী হয়ে যাবে। পুরো শেয়ার বাজারের গল্পটা কোনো চার্টে থাকে না। পুরো শেয়ার বাজারের গল্পটা কখনোই কোনো মানে প্রাইস প্যাটার্নের মধ্যে থাকে না। শেয়ার বাজারের যে গল্প, শেয়ার বাজারের যে স্টোরি, সেটা বিজনেসের মধ্যে থাকে, সেটা ইকোনমির মধ্যে থাকে। তো বিজনেস ইকোনমি এই দুটোকে আপনি প্রথমে বুঝতে হবে, তারপরে আপনি চার্ট প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন জায়গায় গল্প শুনবেন। যারা কন্টিনিউয়াসলি চার্ট নিয়ে কাজ করে অথচ স্টপ লস নিতে চান না, আবার উল্টো দিকে দেখতে চাইলে ইকোনমির ক্ষেত্রে বা ফান্ডামেন্টালি অল্প বিস্তর বোঝেন, তারা কিন্তু সব সময়ই পানিশড হবেন। পুরো ব্যাপারটাকে যতক্ষণ না আপনি ডিপলি বুঝছেন ততক্ষণ কিন্তু আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ট্র্যাপড হবেন। তো প্রথম কথা হচ্ছে এই জাতীয় ট্র্যাপিং থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে কোনো একটা, যখন আপনি আইপিও সিলেক্ট করছেন সেই আইপিও গুলোতে কসাসলি সিলেক্ট করতে হবে। এবং আমি কিছু আইপিওস দেখাচ্ছি যে সমস্ত আইপিও গুলো যখন এসছিল বিশাল বড় একটা হাইপ নিয়ে এসছিল, পরবর্তীকালে দেখুন মার্কেট তাদেরকে কিন্তু পানিশ করেছে, বিকজ সেই আইপিও গুলোর মধ্যে সেই রকম ভাবে দম ছিল না। ফর এক্সাম্পল, আমি যদি আজকের ডেটে কোন একটা আইপিও নিই, সে ফর এক্সাম্পল নাইকা। নাইকা যখন আইপিও এসছিল তখন ভীষণ ভালো রকম একটা আইপিও এসছিল, কিন্তু আজকের ডেটে দেখুন তার আইপিওর ওপেনিং প্রাইস থেকে সে কিভাবে ফল করেছে এবং কোন জায়গাটার মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে। একইভাবে সেম ক্যাটাগরির কোম্পানি হনাসা, অর্থাৎ মামা আর্থ, রাইট? এই কোম্পানিটা যখন এসছিল তখন আইপিওতে, তখনও প্রচন্ড হাইপ তৈরি হয়েছিল এবং সেই হাইপের পরে আলটিমেটলি ধরাশায়ী হয়ে গেছে। আপনি ভাবছেন আমি ছোটখাটো কোম্পানির উদাহরণ দিচ্ছি, ভুলভাল কোম্পানির উদাহরণ দিচ্ছি, চলুন একটা স্ট্রং কোম্পানির উদাহরণ দিই, টাটা টেকনোলজিস। রাইট? খুব ভালো কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি। আপনাকে বলা হয়েছে কি আইপিও ওপেন হয়ে যাওয়ার পর কনস্ট্যান্টলি কিন্তু ফল করছে। রাইট? এরকম নয় যে এখান থেকে বড় একটা আপনি রাইজ দেখেছেন। রাইট? সিমিলারলি আপনি যদি দেখেন পেটিএম, পেটিএম এর স্টোরি আমরা সবাই জানি। তো পেটিএম দেখুন ধীরে 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 তার আইপিও যে প্রাইস ছিল সেখান থেকে কোন লেভেলে নেমেছে। মানে 1800 টাকা 1900 টাকা যদি তার আইপিও প্রাইস হয়, সেখান থেকে সে কিন্তু নেমে গেছে 300 টাকায়। তো এই যে সুন্দর কস্টলি অ্যাফেয়ার, আমি এই কারণেই বলি যে এই সমস্ত জায়গাগুলোয় যদি ট্র্যাপ হন তাহলে আপনি কিন্তু আপনার পয়সা পুরোপুরিভাবে ধ্বংস হতে পারে, বা কোনো একটা মার্কেট বা
পুরো মিডিয়া যখন আপনাকে কোনো একটা জিনিস বা কোনো একটা স্টোরি কনস্ট্যান্টলি বলছে, সেই স্টোরিটার ওপর কখনোই বিলিভ করবেন না। সবসময় এইটা বুঝতে শিখুন যে যদি কেউ আপনাকে কোনো স্টোরি দেয়, তার বিহাইন্ডে তার ডেফিনেটলি কোনো একটা ফায়দা আছে, রাইট? আমি একটা উদাহরণ দিচ্ছি, পেটিএম এরই উদাহরণ। পেটিএম যখন ফল করছিল, ফল করতে 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 300 টাকার কাছাকাছি জায়গায় চলে এসছে, এই জায়গাতে আপনি প্রচুর নিউজ পেয়েছিলেন পেটিএম শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আজকের ডেটে সেম পেটিএম এর শেয়ারটা 300 টাকা থেকে 900 টাকা এসছে, এবং এই মার্কেট কন্ডিশনেও এই শেয়ারটা কিন্তু কনস্ট্যান্টলি উপরের দিকে যাচ্ছে। এই স্টোরিটা আপনাকে বলার কেউ নেই, রাইট? বা এই স্টোরিটা আপনার অন্তরালে থেকে যাচ্ছে। কেন অন্তরালে থেকে যাচ্ছে? বিকজ পাবলিক চায় না, বা সামওয়ান, বড় প্লেয়াররা চায় না যে এই স্টোরিটা আপনার সামনে আসুক, যে এর মধ্যে একটা আপ ট্রেন্ড রয়েছে, এর মধ্যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এবং এই শেয়ারটা উপরের দিকে যাচ্ছে। আমার কথা শুনে আগামীকাল সকালবেলায় পেটিএম এ ইনভেস্ট করে দেবেন না। আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হিস্টোরিক্যাল প্রাইস, এটা সম্পূর্ণভাবে পাস্ট প্রাইস। তো পাস্ট প্রাইস কে দেখে আপনি কখনোই রিয়াক্ট করবেন না। আপনার যদি রিয়াক্ট করার থাকতো, আপনি এই রেঞ্জে, এই জোনের মধ্যে আপনার রিয়াকশন নেওয়া উচিত ছিল। আপনার রিয়াকশনটা কখনোই এত উপরে হওয়া উচিত না। এমন হতেই পারে যে 900 টাকা থেকে পেটিএম 1800 টাকায় চলে গেল, আবার উল্টো দিক থেকে এটাও হতে পারে যে 900 টাকা থেকে পেটিএম 300 টাকাতে চলে এলো, রাইট? বলার মানে হচ্ছে এটা যে আপনি, আপনাকে রিয়েল স্টোরি, রিয়েল পিকচারটা বলার মতো কেউ নেই, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আপনাকে প্রত্যেকটা জায়গায় ইউফোরিয়ার মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে, এবং যখন আপনি ইউফোরিয়ার মধ্যে গিয়ে ফেঁসে যাচ্ছেন, তারপরে সেই শেয়ার প্রাইসটা নিচেই পড়ছে, তখন আপনাকে কনস্ট্যান্টলি সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি সান্ত্বনা দেওয়া হচ্ছে? না, মার্কেট যদি কোনো ভালো কোম্পানি হয়, ভালো শেয়ার হয়, সেটা যদি ফল করতে থাকে, ভালো গ্রুপের স্টক হয়, তাহলে সে একদিন না একদিন ডেফিনেটলি ওপরে উঠবে, এবং সে আপনাকে পয়সা দিয়েই যাবে, তার বিজনেসের মধ্যে দম আছে, তাই সেটা হবে। চলুন আরেকটা উদাহরণ নিই, টাটা স্টিল। খুব ভালো কোম্পানি, কোনো ডাউট থাকা উচিত নয় কারোর মধ্যে, টাটা গ্রুপের কোম্পানি, রাইট? আমি মান্থলি চার্ট করলাম কারণ আমি পাস্ট প্রাইস দেখাবো। তো যাই হোক, 2008-এ টাটা স্টিলের মধ্যে আপনি রাইজ দেখুন, বিশাল বড় একটা রাইজ। 2008-এর এই জোনটার মধ্যে যারা ঢুকেছে টাটা স্টিলে, ডেফিনেটলি তারা বেরিয়েছে, প্রফিটেবিলিটি পাবে, সমস্ত কিছু, কিন্তু ওয়েটিং টাইমটা কত? 2021-এ গিয়ে এটা এই হাইটাকে ব্রেক করেছে, রাইট? এর মধ্যে মানে স্প্লিট অ্যাডজাস্টেড আছে, ওকে? সুতরাং এই প্রাইসটা স্প্লিট অ্যাডজাস্টেড প্রাইস। সুতরাং কেউ বলবেন না যে 2000 এত সালে এই প্রাইস ছিল, আপনি যে প্রাইসটা দেখাচ্ছেন সেটা ভুল। সেটা নয়, আমি ট্রেডিং ভিউ থেকেই প্রাইস দেখাচ্ছি। তো 2008-এর যে প্রাইস ছিল, কোনো একটা বুল সাইকেলে বা বুল রানের মধ্যে এই টাটা স্টিলের মতো কোম্পানি যে হাইটা বানিয়েছে, সেই হাইটাকে সে কাট করেছে কবে? 2021 সালে। কত বছরের ওয়েটিং টাইম, রাইট? মোটামুটি ভাবে 13 বছরের আপনাকে ওয়েট করিয়ে রেখেছে টাটা স্টিলের মতো কোম্পানি। তো সেই কারণে আমি বলি যে একটা লজিক ফলো করা উচিত। আপনি কি করতে চাইছেন, তার বিহাইন্ডে লজিক ফলো করা উচিত। এমন অনেক জায়গা আছে যে এরপরে আপনাকে অনেকেই এই স্টোরিটাও দিতে পারে যে দেখুন টাটা স্টিল 30 টাকা থেকে আজকের ডেটে 180 টাকা, 6 গুণ হয়ে গেছে। বাট এই বটমটাতে আপনি বাই করেছেন না এই টপটাতে আপনি বাই করেছেন, দ্যাট ম্যাটার্স, রাইট? অর্থাৎ আপনার বাইং টাইমিং ম্যাটার করে, বাইং প্রাইস ম্যাটার করে। সুতরাং কোন একটা টার্ন অ্যারাউন্ড স্টোরির কোন জায়গা থেকে আপনি বাইংটা করছেন, আপনি কি টপে বাইং করছেন না আপনি বটমে বাইং করছেন, বা স্টোরিটা যখন স্টার্ট হচ্ছে, যেটা আমি প্রথমেই দেখালাম পেটিএম এর ক্ষেত্রে, যে পেটিএম এর স্টোরি যখন স্টার্ট হচ্ছে সেই সময়ে আপনি এই জিনিসটাকে কখনোই আপনার চোখের সামনে পাবেন না। কেন পাবেন না? কারণ এখানে বিগ প্লেয়াররা অ্যাকুমুলেশন করে। তারপরে যখন তারা ডিস্ট্রিবিউশন করছে সেই সময় আপনাকে দরকার, এবং সেই ডিস্ট্রিবিউশনের আপনাকে পার্টিসিপেট করানো হয়, এবং সেই সময়ে মিডিয়া থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, বিভিন্ন বড় বড় কোম্পানির বড় বড় রিপোর্টের মধ্যে আপনি সেই প্রত্যেকটা কোম্পানিকে পাবেন। এইভাবেই আপনাকে কনস্ট্যান্টলি ট্র্যাপ করা হয়, বি ইট অ্যান আইপিও, বি ইট অ্যাজ এ গুড কোম্পানি স্টক, রাইট? আশা করি আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি বা আমার বক্তব্যটা অ্যাকচুয়ালি কি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে আপনি করবেনটা কি? আপনি যখন কোনো একটা কোম্পানিতে ঢুকছেন, প্রথম কথা হচ্ছে আপনার একটা স্ট্রং মানি ম্যানেজমেন্টের রুল ফলো করা উচিত। এখানে ডাইভার্সিফিকেশন নিয়ে প্রচুর কথা বলা হয়, বা
কনসেন্ট্রেটেড পোর্টফোলিওর প্রচুর কথা বলা হয়, বাট আপনি যদি ভীষণ নভিস হয়ে থাকেন কখনোই কোনো কোম্পানির শেয়ারে 2%-এর বেশি আপনার ক্যাপিটাল ইনভেস্ট করবেন না। ক্যাপিটাল বড় করার চেষ্টা করুন এবং সেইভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন মানি ম্যানেজমেন্টের রুল খুব ভালোভাবে ফলো হবে। আপনি জেনারেলি ইন জেনারেল ট্র্যাপ হবেন না। অনেক বড় ডাইভার্সিফিকেশন যান, তাতে করে পারফরমেন্স যদি একটু ডিক্রিজ করে তো করুক, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি কোনো একটা শেয়ারে যদি ট্র্যাপও হয়ে যান, সেই ট্র্যাপটা আপনার পক্ষে অতটা বড় পেইনফুল হবে না। রাইট, নাম্বার ওয়ান। সুইং ট্রেড যারা করেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ইনভেস্টারে বদলে যায়। তার কারণ হচ্ছে কেউ স্টপ লসের মধ্যে নিজের ট্রেডটাকে যে এক্সিট করতে হবে সেই এক্সিটটা করতে চান না। সবসময় একটা প্রফিট নেব প্রফিট নেব, এই যে একটা ধ্যান ধারণা থাকে, এই ধ্যান ধারণা থেকে বেশিরভাগ মানুষ ট্র্যাপ হন। বা ওই আরেকটু দেখি আরেকটু দেখি, এই যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটা আপনাকে অ্যাকচুয়ালি ফাঁসিয়ে দেবে। টাটা স্টিল যারা এই রকম রেঞ্জে ঢুকেছে তাদের কাছে প্রচুর স্কোপ ছিল, এটা মান্থলি চার্ট, প্রচুর স্কোপ ছিল এভরি ডে এক্সিট করা। রাইট, কোথাও তারা এক্সিট করেনি। এবং যদি এরকম কেউ ফেঁসে থাকেন তাকে একটা দীর্ঘ সময় কিন্তু ফেঁসে থাকতে হয়েছে। আমরা বড় বড় স্টক যদি দেখি, আমি একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা নেচার বলছি, বা একটা মানে আপনাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা নেচার দেখাই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সব সময় নিয়ম হচ্ছে যে এই শেয়ারটা যখন একটা হাই ফর্ম করে, একটা হাই ফর্ম করে, সেই হাইটার পরে সে একটা দীর্ঘ কনসলিডেশনে যায়। ফর এক্সাম্পল, 90 এটা 97 এর যে হাই সেটাকে কাট করেছে দেখুন 99-এ। আবার পরবর্তীকালে যদি দেখি 2001-এর যে হাই সেটাকে কাট করা হয়েছে 2003-এ, 2 বছরের একটা কনসলিডেশন ফেজ। সিমিলারলি আমরা যদি দেখি 2003-এর যে হাই সেটাকে কাট করে ডিসিসিভলি কাট করা হয়েছে 2005-এ। এবং 2007-এর যে হাই তারপরে একটা বড় আমরা বুল ফেজ দেখেছি। রিলায়েন্স যখন এরকম বড় বুল ফেজে যায় তারপরে একটা সুদীর্ঘ কনসলিডেশনে যায়। তো আপনি যদি দেখেন 2008 সালের যে ট্র্যাপ হয়েছে, সে 2008 সালে ট্র্যাপ হয়ে যাওয়া বা 2008-এ যে রিলায়েন্স বাই করেছে তাকে কিন্তু রিলায়েন্স তারপরে 2017-তো এসে সেই টপটাকে কাট করেছে। ফলে এটা একটা দীর্ঘ সময়। যে কোনো বিজনেস, সে যত ভালোই বিজনেসম্যান হোক না কেন, যত ভালোই গ্রুপ হোক না কেন, এর মাঝে হ্যাঁ আপনি বলতেই পারেন এর মধ্যে প্রচুরবার ডিভিডেন্ড দিয়েছে ইত্যাদি ইত্যাদি। ডেফিনেটলি ডিভিডেন্ড দিয়েছে, এটা ডিভিডেন্ড অ্যাডজাস্টেড চার্ট নয়, তো আমি ডিভিডেন্ডের ব্যাপারটা ডিনাই করছি না। বাট আপনি যখন সুইং ট্রেড করছেন বা প্রাইসকে নিয়ে ট্রেড করছেন সেই জায়গাতে স্টপ লস নেওয়াটা ভীষণ আবশ্যক। এবং এই রকম ভালো ভালো স্টকগুলো আপনাকে দীর্ঘ সময় কিন্তু ফাঁসিয়ে রাখতে পারে। এখন রিলায়েন্সের মধ্যে আবার একটা বড় এক্সপ্যানশন হয়েছে, এই এক্সপ্যানশনের পর রিলায়েন্স এমন সিচুয়েশন হতে পারে যে আগামী হয়তো 3 বছর 4 বছর 5 বছর আপনাকে এই ট্র্যাপিং জোনটার মধ্যে ফাঁসিয়ে রাখবে। কারণ এটা আমরা হিস্টোরিক্যালি দেখেছি, এই টাইপের ঘটনা ঘটেছে প্রত্যেকবার। অ্যাটলিস্ট 2 বছর 3 বছর করে ফেঁসে থাকতে হয়েছে কোনো একটা নির্দিষ্ট টপকে যদি আবার তাকে ব্রেক করতে হয় তাহলে। 2017 টু আপনি যদি 2024 অব্দি দেখেন একটা বড় ট্রেমেন্ডাস র্যালির ফেজ, এরপরে রিলায়েন্সের মধ্যে একটা বড় কনসলিডেশনে যাওয়ার চান্স রয়েছে। আশা করি আজকে যে ডিসকাশনটা আমি করছি এই ডিসকাশনটা থেকে আপনি আশা করি কিছুটা জিনিস, কিছুটা পিকচার ক্লিয়ার হচ্ছে। আমি আপনাকে রোজি পিকচার দিই না আমার চ্যানেলের মধ্যে। অনেকেই এটা মনে করেন যার জন্য আমাকে বিয়ার বলেন, আমি হোপ দিই না ইত্যাদি ইত্যাদি বলেন, বাট রিয়েলিটিটা দেখাটা খুবই আবশ্যক। বিকজ আলটিমেটলি আপনাকে না হলে রিয়েলিটির ফাঁদেই পড়তে হবে। আর হোপ দেওয়ার জন্য বা ভালো ভালো স্টকের রেকমেন্ডেশন পাওয়ার জন্য মানে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে চ্যানেলের অভাব নেই, বাট রিয়েলিটিটা বলার চ্যানেলের অভাব আছে। সেই কারণে আপনারা যারা মনে করেন আমি ভয় দেখাই, হ্যাঁ আমি দেখাই, ঠিক আছে, কিন্তু আমি রিয়েলিটিটার কথাই বলবো এবং বারে বারে বলবো। প্রত্যেকবারে যাতে করে নতুন যারা আছেন তারা এসে যেন না ফাঁসেন কোন একটা বড় একটা র্যালির মধ্যে, কোন একটা পার্টিকুলার টপের মধ্যে গিয়ে আপনি যেন কোনোভাবেই না ফাঁসেন। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমরা ডিফেন্স স্টক দেখেছি, রেলওয়ে স্টক দেখেছি, প্রচুর স্টক দেখেছি যেখানে প্রচুর সংখ্যক মানুষ ফেঁসে আছেন। প্রচুর সংখ্যক মানুষ আমাকে মেসেজ করেন, আমি সেই পেইনটা আমাকে ডে ইন ডে আউট ফিল করতে হয়, অন্যের ব্যথা ফিল করতে হয়, এবং সেটা ফিল করি বলেই আমি রিয়েলিটিটার কথা বারবার বলি। এই র্যালি দেখে একদম মানে বায়াস্ট হয়ে গিয়ে উপরেতে কখনোই বাই করবেন না। আমরা যদি টাটা মোটরসের
চার্ট দেখি, সেম টাইপের চার্টের স্ট্রাকচার। তো কোনো একটা কোম্পানি ভালো মানেই সে যে ভালো সেটা কিন্তু নয়, বা সে কতটা দিন আপনাকে ফাঁসিয়ে রাখতে পারে সেটা বুঝতে হবে। দেখুন 1996 সালের যে টপ, সেই টপকে ও ভেঙেছে, ডিসিসিভলি ব্রেক করেছে 2005-এ। 2006-এর যে টপ, সেই টপকে ডিসিসিভলি ব্রেক করা হয়েছে 2010-এ। এবং তারপরে আপনি যদি দেখেন 2015, সরি, 2015 যে টপ, সেই টপকে ভাঙা হয়েছে 2023-এ গিয়ে। 8 বছরের ট্র্যাপিং টাইম টাটা মোটরসে, রাইট? চার্ট ছোট করে দেখা, 2 মিনিটে দেখা, 5 মিনিটে দেখা, ছোট র্যালিকে অনেক বড় র্যালি মনে হয়। বাট যখন এই রকম টাইপের প্যাটার্ন ফর্ম হয়, এই 1200 1400 এই রেঞ্জটা ব্রেক করতে টাটা মোটরসের অনেক সময় লাগবে বলে আমি মনে করি। এমন হতেই পারে আমার অ্যানালিসিস ভুল। আপনি যদি এই জায়গাতেও দেখেন, আপনাকে দেখুন বড় ট্র্যাপিং টাইম আছে। সেই কারণে সবসময় চেষ্টা করবেন মোমেন্টাম স্টক খুঁজে বের করতে বা মোমেন্টাম ট্রেডিং করতে। যখন কোন একটা এনভায়রনমেন্ট মোমেন্টাম রয়েছে বা কোন একটা শেয়ার মোমেন্টামে রয়েছে, অর্থাৎ হু হু করে বাড়ছে, সেই বাড়া জায়গাতে ঢুকবেন, ছোট স্টপ লস ইউজ করবেন। যদি আপনার এগেনস্টে যায়, ইমিডিয়েটলি এক্সিট করে যাবেন, সেক্ষেত্রে লস অনেক কম হবে। বাট সাইকোলজিক্যালি আমাদের মাথার মধ্যে এই জিনিসটা কনস্ট্যান্টলি ঢুকে থাকে যে না, এই শেয়ারটা তো বাড়বে, এটা তো ভালো কোম্পানির, ফান্ডামেন্টাল স্টোরি দেখতে শুরু করেন, বিজনেসের কি গ্রোথ আছে সেই সমস্ত দেখতে শুরু করেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। বাট শেয়ার বাজারে পয়সা বানানো, বিজনেস থেকে পয়সা বানানো, আর অন্য চাকরি থেকে পয়সা বানানো, তিনটে সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাসপেক্ট। এমন হতেই পারে কোনো একটা কোম্পানি খুব ভালো পারফর্ম করছে কিন্তু তার শেয়ার পারফর্ম করছে না। আমি উদাহরণ দিচ্ছি, এইচডিএফসি ব্যাংক। ওকে, আমি এইচডিএফসি ব্যাংকের শেয়ার খুললাম। কত সময় থেকে? 2021 থেকে, রাইট? 2021 থেকে 2024-এর মধ্যে এইচডিএফসি ব্যাংক মোরলেস একই জায়গায় দাঁড়িয়ে, রাইট? আমি যদি screener.in খুলি, খুলে এখানে আমি যদি এইচডিএফসি ব্যাংক সার্চ করি, এইচডিএফসি ব্যাংকে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, আপনি সেখানে গিয়ে দেখবেন এর কনস্ট্যান্টলি নেট প্রফিট গ্রোথ আছে, রাইট? তার মানে কোম্পানিটা অ্যাজ এ কোম্পানি খুব ভালো প্রফিট করছে, প্রফিটেবিলিটি বিল্ড করছে, রাইট? হ্যাঁ, ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে, আমি সেইগুলোতে আপাতত কথা বলছি না। আমি জাস্ট ইন জেনারেল যে স্ট্রাকচারাল কি প্রবলেম আছে আমি সেই জায়গায় যাচ্ছি না। ভালো ইপিএস গ্রোথ আছে দেখুন, সমস্ত কিছু আছে, কিন্তু শেয়ার প্রাইস গ্রো করেনি, রাইট? ডেফিনেটলি একদিন না একদিন করবে, মার্কেট রিয়েলাইজ করবে। তো দিজ আর অ্যাকচুয়ালি অপরচুনিটিস, যে বিজনেসের মধ্যে দম রয়েছে কিন্তু আমার শেয়ার অ্যাপ্রিসিয়েট করছে না, যেটাকে অনেকে বলে পি রি রেটিং হওয়া পরবর্তীকালে। এবং ধীরে ধীরে আপনি যদি দেখেন এটা যদি কনস্ট্যান্টলি হতে থাকে, এর পি রেশিও দেখবেন কনস্ট্যান্টলি কমতে শুরু করবে, রাইট? অর্থাৎ এখন 19.3 রয়েছে। আমি বলছি না যে এর মানে এইচডিএফসি ব্যাংকে আপনি গিয়ে ইনভেস্ট করে দিন আগামীকাল সকালে, সেটা আমি বলছি না। আমি এটা বলতে চাইছি যে এই রকম একটা শেয়ার, যে শেয়ারটা কনস্ট্যান্টলি প্রফিটেবিলিটি বিল্ড করছে, কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট ভালো আছে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ভালো আছে, তা সেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না ডিউ টু সেন্টিমেন্ট। তো শেয়ার মার্কেট হচ্ছে অনেকটা সেন্টিমেন্ট ড্রিভেন, শেয়ার মার্কেট হচ্ছে অনেকটা বড় প্লেয়ারদের খেলা। কারণ এখানে কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প চলবেই চলবে, আপনি যাই করুন না কেন এর মধ্যে পাম্প অ্যান্ড ডাম্প আসবেই। আমি প্রচুর এরকম উদাহরণ দিতে পারি। আমি 2014-তে একটা শেয়ারের ভীষণ ভাবে নাম ছিল, অনেকে হয়তো তখন শেয়ার বাজারের নামও শোনেননি, যারা আমার কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করেন। আহ ভকরঙ্গি, দাঁড়ান, ভকরঙ্গি, রাইট? শেয়ারটা 2014 থেকে কি লেভেলের নাম ছিল আমি জানি না। আপনারা কেউ শেয়ার মার্কেটে তখন ছিলেন কিনা, মানে যারা ছিলেন তারা তো ডেফিনেটলি জানেন। তারা এই জিনিসগুলো রিয়েলাইজ করেন, যাদের দীর্ঘদিন হয়ে গেছে, বিজনেস সাইকেল দেখেছেন। এটা সিম্পলি পাম্প অ্যান্ড ডাম্প হয়েছে, রাইট? আপনি যদি দেখেন এরকম প্রচুর শেয়ার আছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, যেগুলো হুশ করে উপরে উঠে যায় এবং যে যত স্পিডে উপরে ওঠে সে তার থেকে ডাবল স্পিডে নিচে নামে। এর উপরে ওঠা যদি এই রেঞ্জটা থেকে বলি, 2012 থেকে এর টপ ফরমেশন করেছে দেখুন 2018-তে, রাইট? অর্থাৎ
আপনাকে এখানে 26 টাকা থেকে 450 টাকা জার্নি দেখানো হবে, এবং সেই জার্নিটা হচ্ছে 6 বছরের জার্নি। আর 2018 থেকেই 2006 মাসের মধ্যে এই শেয়ারটা একদম ড্রপ, রাইট? তো এরকম প্রচুর শেয়ার আছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, যেগুলোতে কনস্ট্যান্টলি কর্পোরেট গভর্নেন্স ইস্যু আছে, বিভিন্ন রকম প্রবলেমস আছে, বিজনেসের ইস্যু আছে, বিজনেসের মধ্যে দম নেই, প্রমোটারের মধ্যে প্রবলেম আছে, প্রমোটারের মানসিকতার প্রবলেম আছে, প্লেজ আছে শেয়ারে, ডেট টু ইকুইটি রেশিও ঠিকঠাক নেই, ইত্যাদি যে সমস্ত কিছু আপনি দেখছেন, সমস্ত জায়গাগুলো আপনাকে ট্র্যাপিং এর জন্য মানে রেডি হয়ে বসে আছে। এই জায়গাগুলো থেকে প্রফিটেবিলিটি যদি আপনাকে বিল্ড করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখুন, ইকোনমিক্স শিখুন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, তার সাথে সাথে সেন্টিমেন্টাল অ্যানালিসিস শিখতে হবে, এবং তার সাথে কমোডিটি মার্কেটও আপনাকে শিখতে হবে। এই সমস্ত জিনিসগুলো যতক্ষণ না আপনি একত্রিতভাবে শিখছেন, আপনি এই প্রত্যেকটা জায়গাতে গিয়ে ট্র্যাপ হবেন। এবং এই শেয়ারগুলো যখন মিডিয়াতে আসে, বা যখন আপনার মধ্যে এই শেয়ারগুলোর নাম ফ্লোট করা হয়, তখন আপনি এই র্যালিটা দেখতে পান। আপনি হয়তো এরকম জায়গায় জানতে পারবেন, এরকম জায়গায় জানতে পারবেন। তাও আমি মান্থলি চার্ট ড্র করেছি, আপনি তো মান্থলি চার্ট দেখবেন না, আপনি হয়তো ডেইলি চার্ট দেখবেন। সো এই চার্টটার মধ্যে আরো ব্রেক হবে, আপনি বড় একটা রাইজ দেখতে পাবেন, দীর্ঘ সময় ধরে হচ্ছে ভাবতে পারবেন। বাট পরবর্তীকালে গিয়ে দেখবেন এটা একদম স্ট্রেট অ্যাওয়ে ফ্রি ফল হয়। প্রচুর আছে, ভালো ভালো কোম্পানির নাম বলতে পারি আমি, ইয়েস ব্যাংক, একসময় নিফটি 50 স্টক ছিল। যদিও আমি এই টাইপের ডিসকাশন করেছি, স্টিল এগুলো আমি কন্টিনিউয়াসলি করব। দেখুন ইয়েস ব্যাংকের র্যালি যে টাইমে হয় তার থেকে হাফ অফ দ্য টাইমের মধ্যে এটা কিন্তু ফল করে, রাইট? সো এমন কিছু যে স্টকগুলো এরকম হু 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 করে উপরে উঠছে এবং প্রচন্ড স্পিডে উঠছে, আপনি সেই স্টকগুলো থেকে অ্যাভয়েড করুন। যে বিজনেস বোঝেন না সেই বিজনেসে ইনভেস্ট করবেন না। আর কেউ একজন তলায় পড়ে গিয়েছে মানে, এই শেয়ারটা যখন উপর থেকে তলায় পড়েছে এই জায়গাতে, হাফ হয়ে গিয়েছিল, রাইট? 400 টাকা থেকে এখানে যারা কিনেছে, তারা এখান থেকে 280 যখন গিয়েছে ভাবছে প্রচন্ড ভালো হয়েছে, কিন্তু তারপরে এটা তারা 20তেও 10এও বেরোতে পেরেছে কিনা সন্দেহ আছে, রাইট? তো এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে রিটেলার মানিকে ট্র্যাপ করে। এটা হয়ে এসছে দীর্ঘদিন ধরে, বর্তমান দিনেও প্রচুর শেয়ারে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এটাই শেয়ার বাজারের রিয়েলিটি, রাইট? আশা করি এই রিয়েলিটিটা আপনি বুঝতে পারলেন। আপনার এই ভিডিওটা নিয়ে কোনো ক্ষোভ থাকলে, কোনো পজিটিভনেস থাকলে, যা থাকুক, আপনি সেই জিনিসগুলো জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। বাট আমি একটা কথা বলবো, যে সবসময় জেনে রাখবেন, এখানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন, কারোর কথাই করুন, নিজে অ্যানালিসিস করে করুন, যাই করুন, একটা লিমিট অবধি করবেন। কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশি ইনভেস্টমেন্ট করে দেবেন না। কোন একটা জিনিস ফল করেছে মানেই যে সে রাইজ করবে সেটা নয়, কেউ একজন বাড়ছে মানে সে যে আজীবন ধরে বেড়ে যাবে সেটাও নয়। এরকম প্রচুর সিনারিওস হয়, পুরোটা বিজনেস ড্রিভেন। বিজনেস যদি খারাপ পারফর্ম করে, শেয়ার প্রাইসকে নিচে আসতে হবে। আমরা যদি দেখি এখন ডিমার্ট, রাইট, খুব ভালো শেয়ার, প্রচন্ড ভালো শেয়ার, রাইট? এভিনিউ সুপারমার্ট যাকে বলা হয়, প্রচন্ড ভালো র্যালি, এবং তারপরে দেখুন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বিজনেসের মধ্যে গ্রোথ আসছে না, তাই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেঁসে গিয়েছে, এবং এখান থেকে আমরা বড় গ্রোথ বা বড় স্টোরি দেখতে পাচ্ছি না, রাইট? তো এই যে শেয়ার গুলো আছে, আমি বলছি না এখান থেকে ডিম্যাটের র্যালি হবে না, সেটা আমার কথা নয়। আমার বক্তব্য হচ্ছে যে বিজনেস ইভ্যালুয়েট করতে শিখতে হবে, যে কোন বিজনেসে থাকবেন, কতটা টাইম ধরে থাকবেন। হ্যাঁ, আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, এই ডিসকাশনটা আপনাকে এক বিন্দু মানে কি বলবো, মানে পজিটিভনেস নেগেটিভনেস কিচ্ছু অ্যাড করতে পারবেন না। এই ভিডিওটা আপনার ইন্ট্রাডে ট্রেডারদের জন্য নয়। সিমিলারলি এই এই যে আমি ডিসকাশনটা করছি, এটা আপনার যারা সুইং ট্রেডার তাদের জন্যও নয়, যারা স্টপ লস নেন তাদের জন্যও নয়। কিন্তু যারা সুইং ট্রেডিং করব বলে স্টপ লস নেন না, তাদের জন্য এই ভিডিওটা দরকার। এবং সেই টাইপ অফ মেন্টালিটির লোকজনের সংখ্যা প্রচুর প্রচুর এবং প্রচুর, রাইট? তো সেই জায়গাগুলোকে আমি অ্যাকচুয়ালি আপনাদের বোঝাতে চাইছি, যারা এরকম মেন্টালিটির, তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন, এবং বুঝে, জেনে বুঝে শিখে তারপরে আপনার পয়সা ইনভেস্ট করুন। অল্প পয়সা ইনভেস্ট করুন, একটা সিঙ্গেল শেয়ারে 5,000 স্টক আছে, আপনার চিন্তা করার কিচ্ছু নেই, আপনার যত টাকা আছে সব টাকাই শেয়ার মার্কেট টেনে নিতে পারে। সুতরাং ইনভেস্টমেন্টের প্রচুর জায়গা, প্রচুর স্কোপ,
শুধু রাইট মেথডটা আপনাকে জানতে হবে। আর কোনো একটা জায়গায় কোনো একটা স্টক পেয়েছেন মানে সেই স্টকটাই যে আপনার ক্যাপিটাল 10 গুণ করে দেবে এবং সেই জায়গাতে যে আপনার পয়সা ইনভেস্ট করে দেওয়া হবে, মানে সমস্ত পয়সাটাই ইনভেস্ট করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। অ্যাকচুয়ালি সেই জিনিসটা বোকামি হয়। সুতরাং বিজনেস ইভ্যালুয়েশন করতে শিখুন, পুরো গেমটা বুঝতে শিখুন, এবং বিজনেসের সাথে শেয়ার বাজারের রিলেশন অনেকটা অনেক সময় অপোজিট হয়, অনেক সময় সেটা সিঙ্কে চলে। ভালো সময় সেটা খুব সিঙ্কে চলে, আর খারাপ সময় সেটা কিন্তু সম্পূর্ণভাবে অপোজিট হয়। যেমন এখন মার্কেটের খারাপ পরিস্থিতি, প্রাইভেট ব্যাংকের পরিস্থিতি খারাপ, ব্যাংকিং এর পরিস্থিতি খারাপ, যে কারণে আপনি দেখবেন এইচডিএফসি ব্যাংক ভালো রেজাল্ট করলেও এইচডিএফসি ব্যাংকের শেয়ার বাড়ছে না। আবার উল্টো দিকে দেখতে গেলে কেউ একজন সামান্য পরিমাণ খারাপ রেজাল্ট করছে, তা সত্ত্বেও তার শেয়ার বেড়েছে লাস্ট 2 বছর, 3 বছর, 4 বছরে, রাইট? তো এই যে ডেসপ্যারিটি, এই ডেসপ্যারিটিটা আপনাকে বুঝতে হবে যে কোথায় ডেসপ্যারিটিটা হচ্ছে, এবং এই ডেসপ্যারিটিটার মধ্যে থেকে আপনি কি করে প্রফিটেবিলিটি বিল্ড করবেন। এটা যথেষ্ট টাফ গেম, এরকম ভাবার কোনো কারণ নেই যেটা খুব ইজি গেম আর যেখানে খুশি পয়সা লাগিয়ে আমি দীর্ঘদিন ওয়েট করলে আমি পয়সা বেরিয়ে চলে আসে, ডেফিনেটলি আসবে। কিন্তু ওই যে বললাম, টাটা স্টিল 12 বছর ওয়েট করিয়েছে, রিলায়েন্স 7 বছর ওয়েট করিয়েছে, টাটা মোটরস আপনাকে 7 বছর 8 বছর ওয়েট করিয়েছে। তো এই ওয়েটিং টাইম গুলোকেও কিন্তু আপনাকে জাজ করতে হবে বা কনসিডার করতে হবে। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাকে শেয়ার বাজারের রিয়েলিটি বা এটাকে কেন আমি কস্টলি অ্যাফেয়ার বলি সেই বিষয়টা বোঝাতে সক্ষম হলাম। শুধু গ্লোরিয়াস পিকচার দেখে এবং রোজি পিকচার দেখে এবং পয়সা কোনো একটা জায়গায় 1 থেকে 10 গুণ হয়ে যাচ্ছে সেইটা দেখে কেবলমাত্র মানে উদগ্রীব হয়ে গিয়ে পয়সা ইনভেস্ট করে দেবেন না, রাইট? আপনাদেরকে রাইট মেথডটা বা রাইট ওয়েটা দেখানোটা হচ্ছে আমার কাজ। এর জন্য আমাকে যে যতই নেগেটিভ বলুক না কেন, আমি এই নেগেটিভিটি প্রমোট করতেই থাকবো। আমি রোজি পিকচার দেখাতে পারবো না, কারণ শেয়ার বাজার কোনো রোজি জায়গা নয়। এখান থেকে সেই পয়সা বানায় যে রিয়েলিটিটাকে ফেস করে, যে রিয়েলিটিটার সাথে দীর্ঘদিন থাকতে অভ্যস্ত। যদি এই জিনিসগুলো দেখেন তাহলে আপনার মাথায় এই জিনিসটা ঢুকবে যে আপনি কোথায় ট্র্যাপ হচ্ছেন। সে ট্র্যাপিং এরিয়াগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে যে কোনো জায়গা থেকেই যে কোনো পরিস্থিতি থেকেই আপনি পয়সা বিল্ড করতে পারবেন। ট্র্যাপিং এর পার্টটা বোঝার চেষ্টা করুন এবং ট্র্যাপিং গুলোকে অনুভব করে রাইট স্টপ লস নিয়ে এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করে শেয়ার ট্রেড করুন। ডেফিনেটলি পয়সা হবে, সেই আশা রেখে আজকের ভিডিওটাকে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।